এখানে 20-30 জনকে রেখে বাকিদের আমরা যেতে দেব। ওদের দিয়ে বাকি কাজ সেরে নেব। এদের মধ্যে বড় বড় বিজনেসম্যান যারা আছে না, ওদেরই শুধু রেখে দেব, বুঝলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। বেশি কথা বলতে চাই না। আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট দেবো, তোমরা এখানে এসে টাকা ট্রান্সফার করতে থাকবে। আবার যে টাকা দিবে সেইখান থেকে যেতে পারবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। এইদিকে একে তো বাহিরে লড়াই করতেছে, ভেতরে যে এত কিছু হয়ে যাচ্ছে তা জানে না। কিছুক্ষণের মধ্যে ওখানে আরো কিছু কমান্ডো চলে আসে। ওরা বাহিরের পরিস্থিতি দেখতে থাকে, সেই জন্য একে ভেতরে এসে দেখে এখানে পুরোই খারাপ অবস্থা, সেই জন্য ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ও হ্যাঁ, সবার উদ্দেশ্যে একটা কথাই তো বলতে ভুলে গেছি আমি। কি কথা? এই হলের ভিতরে 5টা বোমা আছে। যদি কেউ চালাকি করার চেষ্টা করো তাহলে কিন্তু এই বোমা আমি ব্লাস্ট করে দেব। কথাটা শুনে সবাই অনেক ভয় পেলেও একে মোটেও ভয় পায়নি। কেন ভয় না পাওয়ার কথা? কেননা ডেভিল কখনোই বোম ব্লাস্ট করবে না। কেননা যদি এরকম করে তাহলে ও নিজেও মারা যেতে পারে, সেই জন্য এরকমটা করবে না। এইদিকে 20 জনের অ্যাকাউন্ট থেকে প্রায় 40 কোটি টাকা নিয়ে নিয়েছে। এরপর ইকরাকে নিয়ে আসে। তাড়াতাড়ি করে টাকা আমার অ্যাকাউন্টে পাঠা। কিন্তু আমার অ্যাকাউন্টে তো টাকা নেই, বড় জোর 10 লক্ষ মতো হবে। এত কম কেন? আমার 7 দিন হয়েছে কোম্পানিতে জয়েন করেছি, এত তাড়াতাড়ি তো টাকা হবে কি করে? তাহলে তো তুই আমাদের কোনো কাজের না, তাহলে তোকে কেন বাঁচিয়ে রাখবো? সেটাই তো বস, তাহলে ওকে মেরে ফেলেন। ঠিক আছে, মেরে ফেলো। এইদিকে ইরাকে মারতে যাবে, তখনই একে বাধা দেয়। তখনই ডেভিল আর রিয়াজ সামনে তাকিয়ে অবাক হয়। এ কি, তুই এখানে? এত তাড়াতাড়ি আমাকে চিনে ফেলেছিস? ভুলে যাই কি করে বল? তাই একা এসেছিস নাকি পুরো ফোর্স নিয়ে এসেছিস? একাই এসেছে, কিন্তু তোরা এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, কথাটা মনে রাখিস। হ্যাঁ? ও তাই নাকি? হ্যাঁ, এখানে কয়টা বোমা আছে তা কি জানিস? ওইগুলো যদি ব্লাস্ট করি কি হতে পারে কিছু কি বুঝতে পারছিস? হ্যাঁ, তোরা কি বারবার আমার পরিচয় ভুলে যাস? তোকে ভুলা কি সম্ভব হবে? কিন্তু আজকে তোকে মেরে সব বদলা নিব। এইদিকে একে কিছু করতে যাবে, তখনই রিয়াজ ইরার মাথায় বন্দুক ধরে আছে। যদি আর সামনে এসেছিস তো এই মেয়েকেই মেরে ফেলবো। ইরাকে ধরাতে একে চুপ করে আছে। তারপর ওরা ইরাকে নিয়ে ছাদে আসে। ওদের সাথে আরো কিছু বিজনেসম্যানদেরও সাথে করে নিয়ে আসে, যেন কোনো ঝামেলা না হয়। এদিকে ওরা হেলিকপ্টারে উঠে পড়ে। সে সাথে ইকরাকেও উঠতে যাবে, তখনই একে গুলি করে। গুলি এসে রিয়াজের হাতে লাগে আর ডেভিল গুলি করে ইকরাকে বাঁচাতে একে গুলিটা ওর বুকে নিয়ে নেয়। আসলে একে তো বুলেট প্রুফ জ্যাকেট আছে, সেই জন্য রিস্ক নেয়। এদিকে ওরা হেলিকপ্টার দিয়ে পালিয়ে যায়। এদিকে ইরা আবারও একের চোখের দিকে তাকিয়ে আছে। আমার কেন জানি মনে হচ্ছে এই চোখগুলো আমি এর আগেও কোথাও যেন দেখেছি। কোথাও দেখেছেন মানে? আপনি বেঁচে আছেন? তো একটা গুলি খেয়ে কেউ মরে নাকি? আপনি ওই লোকটা না? কোন লোক? কাশ্মীরে যে লোকটা আমাকে বাঁচিয়েছিলেন, আর আজকেও সেম, আপনি তো সেই লোকটা। বাহ, চোখ দেখেই চিনে ফেলেছেন। কি করব, আমি যে ওই চোখের মায়ায় পড়ে গেলাম। মানে ঠিক বুঝলাম না। আমি আপনার চোখের মায়ায় পড়ে যাই। আপনার পরিচয় জানি না বলে আপনাকে খুঁজে বের করতে পারি না, নয়তো আমি আপনাকেই বিয়ে করতাম। আপনার মাথা কি গেছে? বিশ্বাস করো, তোমার ওই চোখের মায়ায় আমি এতটাই হারিয়ে গেছি যে চাইলেও আমি সেখান থেকে বের হতে পারছি না। সেজন্য প্লিজ আমাকে তোমার করে নাও। দেখুন, আমি বিবাহিত। বিবাহিত মানে? কবে বিয়ে করলে? হয়েছে 2 মাসের মতো। দেখুন, আমি যে কাজে এসেছি সেই কাজটা শেষ, এখন আমাকে যেতে হবে। আপনার নাম বা মোবাইল নাম্বার কি দেওয়া যাবে? সরি, আমি দিতে পারবো না। দিলে সমস্যা কি? আমি কিন্তু সব সময় আপনার আশেপাশে থাকি, কিন্তু আপনি চিনতে পারছেন না, আমাকে খুঁজে পাচ্ছেন না। আমার আশেপাশে মানে?
তেমন কিছুই না। সে যাকে, আপনি শুধু আমার চোখ দেখে চিনতে পারছেন না আমাকে। আমি তো এখনও আপনার চোখ দেখেই চিনতে পেরেছি। শুধু চোখ দেখে চেনার মতো অভিজ্ঞতা এখনও আপনার হয়নি। আপনি শুধু আমার মুখ ঢাকা আর পোশাক দেখে আন্দাজ করতে পেরেছেন। তবে যেদিন সত্যি আমার চোখ দেখে বুঝতে পারবেন, সেই জন্য আমি আপনাকে আমার মুখটা দেখাবো, সাথে পরিচয়টাও। তুমি কি আমার আশেপাশেই থাকো? থাকে। আমার হেলিকপ্টার চলে এসেছে, এখন যেতে হবে আমাকে। ভালো থাকবেন, আর আপনার স্বামীর খেয়াল রাখবেন। আমার হাজবেন্ড আছে, সেটা আপনি জানেন কি করে? আমি এরকম অনেক কিছু জানি যা হয়তো আমি ভাবতেও পারবেন না। চলে তাহলে এখন। এই বলে ওখানে থাকা আরেকটি হেলিকপ্টারে করে চলে যায়। এদিকে ইরা দ্বিতীয়বার সুযোগ পেয়েও কোনো কিছুই করতে পারেনি। এবার তাহলে আপনারা বুঝতেই পেরেছেন তো কেন ইরা আকাশকে স্বামী হিসেবে মেনে নেয়নি। এটাই ছিল মূল কারণ, যে ইরা একে দেখেই ভালোবেসে ফেলেছে। আর আকাশের কোনো কিছুই নেই বললে আকাশের সাথে এত খারাপ ব্যবহার করে যাচ্ছে। ব্যাপারটা তাহলে আপনারা ক্লিয়ার হলেন তো? যখন এইটুকু ক্লিয়ার হয়েছেন, তখন সামনের দিকে কি হতে চলেছে তা একটু ক্লিয়ার করে হয়। একটু পরে পুলিশ পুরো জায়গাটা নিজেদের দখলে নিয়ে নেয়। আপনারা চিন্তা করবেন না, আমরা এসে গেছি। আর আপনাদের আমরা সব ধরনের নিরাপত্তা দিব, আপনাদের যাওয়ার ব্যবস্থা করে দিব। সব জায়গায় আপনারা এত লেট করেন কেন বলুন তো? সিনেমাতে যেমন সব ঝামেলা শেষ হওয়ার পরে পুলিশ আসে, আপনারাও দেখি তেমনটাই। আপনি কিন্তু অপমান করছেন আমাদের। এতক্ষণ যা কিছু হয়ে গেল আপনাদের তো কোনো কিছুই জানা নেই। সে থাকিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আমাদের। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, সেজন্য আপনারা নিজেরা এখন যেতে পারবেন। এদিকে একে চলে আসে একটা জায়গায়, ওখানে ওর যা কিছু আছে সব কিছু রেখে দিয়ে কল দেয় ওর স্যারকে। আচ্ছা, টাকা গেছে তো সমস্যা নেই, কিন্তু বিজনেসম্যান ওদের কোনো ক্ষতি হয়নি তো? না স্যার, ওদের কোনো ক্ষতি হয়নি। যাক, পরিস্থিতি তুমি সামাল দিতে পেরেছো, এটাই অনেক বেশি। তা কবে ফিরবে তুমি? একদিন পরেই ফিরে আসি আমি। কেন, কি হয়েছে? আছে কিছু কাজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকো। এদিকে ইরা হোটেলে চলে আসে রাতে। একে চুপি চুপি ইরার রুমে আসে। এদিকে ইরা হঠাৎ করে জেগে যায় আর লাইট অন করে তাকিয়ে দেখে একে দাঁড়িয়ে আছে। কে আপনি? আমাকে চিনতে পারোনি? না তো। কে আপনি? এত রাতে আমার রুমে কেন? ইরার কথায় বুঝতে পারে ইরা যে ওকে চিনতে পারেনি, সেজন্য যে অবস্থায় দেখে চিনতে পারবে সেই অবস্থায় নিজেকে সাজিয়ে নেয়। তখন ইরা চিনতে পারে। এ কি, তুমি এখানে? আমি যে এখানে আছি তুমি জানলে কি করে? আমি এমন অনেক কিছু জানি তা তুমি জানো না। আচ্ছা, একটা কথা বলো তো, কি কথা? তুমি কি আমাকে ভালোবাসো? সত্যি বলতে, তুমি কাশ্মীরে যখন আমাকে বাঁচিয়েছো তখন আমি তোমার চোখের মায়ায় পড়ে যাই। কিন্তু তখন তো প্রথম দেখা, সেজন্য কিছুই পারিনি বলতে। কিন্তু পরবর্তীতে তোমাকে অনেক খুঁজেও পাইনি। আচ্ছা, আমি যতদূর জানি তুমি বিবাহিত। এ কথা তুমি জানলে কি করে? আমার কাছে এমন অনেক কথাই আছে তা তুমি নিজেও জানো না। তাছাড়া তোমার স্বামীর সাথে তোমার যে সম্পর্কে ভালো নেই তাও আমি জানি, কিন্তু তুমি যে আমার কারণে তোমার স্বামীর সাথে এরকম আচরণ করতেছো সেটা তো ঠিক হচ্ছে না। কি করব? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। দেখো, আমি নিজেও বিবাহিত আর আমি নিজের স্ত্রীকে অনেক ভালোবাসি। কিন্তু আমার কি হবে? সবচেয়ে ভালো হবে তুমি তোমার স্বামীকে আপন করে নাও, আমার আশা ছেড়ে দাও। তাছাড়া আমার কাজ কি? এইগুলো তুমি জেনে কিছুই হবে না, কেননা এইগুলো তোমার কোনো কাজেই আসবে না। কিন্তু তাই বলে এভাবে প্রথম ভালোবাসা আমি ভুলে যাব? এমনও তো হতে পারো তুমি যাকে বিয়ে করেছো সেই তোমার প্রথম ভালোবাসার মানুষ। মানে ঠিক বুঝলাম না। সব মানের উত্তর হয় না। আচ্ছা, তোমার মুখটা কি দেখতে পারি আমি? আমার মুখ তখনই দেখতে পারবে, তবে সেই দিনটার জন্য অপেক্ষা করতে হবে তোমাকে। সেই দিন আমি নিজেই তোমার সামনে এইভাবে আসব, আর ওই দিন তুমি নিজেই আমার মুখ থেকে পর্দা সরিয়ে চেহারা দেখে নিও। সেদিন তোমার মুখের কথা শুনে নিব। আমার মুখের কোন কথাটা? যে কথাটা তুমি আমার মুখটা দেখার পরে বলবে সেই কথাটা। ঠিক আছে, কিন্তু তোমার দেখা পাবো কোথায়? তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে না,
সময় হলে আমি নিজেই তোমার সামনে চলে আসব। তা আমার ঠিকানা জানো নাকি? তোমার ঠিকানা থেকে শুরু করে সবই জানি আমি। এখন তাহলে যাই আমি। এদিকে একে চলে যায় ওখান থেকে। তখন এরা খুশি হয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সকালবেলায় এরা ঘুম থেকে উঠে দেখে আকাশ ওর সামনে। আকাশকে হঠাৎ এখানে দেখে এরা তো ভূত দেখার মতো অবস্থায়। এই কি, তুই এখানে কেন? গতকালকের ঘটনা জানার পরে আমি চলে এসেছি এখানে। আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা জানার জন্য? হ্যাঁ, এখানে না আসলে তো জানতেই পারবো না। তোকে এখানে পাঠিয়েছে কে? এক মিনিট, এখানে যে এই ঝামেলা হলো এটা তো কোনো নিউজে বলা হয়নি, এবং কি আমি নিজেও কল দিয়ে বাবাকে বলিনি, তাহলে তুই কিভাবে জানলি? এবার আকাশ নিজেই আটকে গেছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না, কেননা এই ঘটনা তো অনেক নিউজ বা ইরা বাসায় কাউকেই কিছু বলেনি। তাহলে আকাশ কিভাবে যে জানলো, এই প্রশ্নটা তো এখন আপনাদের মনের ভিতরে জাগতে পারে। অনেকের মনে প্রশ্নটা জেগেছে। এই প্রশ্নের উত্তর এখন দিব না, যখন সময় হবে তখনই আপনাদের বলে দেওয়া হবে। কি ব্যাপার, বলছিস না কেন? আমি আব্বুকে বলে নিচে এসেছি। আসলে বাবাকে কল দেওয়া হয়েছিল এখান থেকে, তারপর উনি আমাকে বলে তাছাড়া তুমি আমার বউ, তোমার জন্য চিন্তা তো হবে, সেই জন্য আমি চলে এসেছি। তোকে আমি আসতে বলেছি? তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? তোর সাথে এর চেয়ে ভালোভাবে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আমার অপরাধ কি? তোকে আমি সহ্য করতে পারি না, এটাই তোর বড় অপরাধ। একটা প্রশ্ন জাগলো মনের মধ্যে। কি প্রশ্ন? তাড়াতাড়ি করে বল। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? বাসি। তাহলে আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে নাও। আমি কেন তোকে ডিভোর্স দিব? তুই উল্টো নিজে আমাকে ডিভোর্স দিবি। আমি পারবো না দিতে। কেন পারবি না দিতে? যে কারণে তুমি পারবে না সেই কারণে আমিও পারবো না। মানে কি? কোন কারণ? আচ্ছা, যে ছেলেকে ভালোবাসো তার কোনো ঠিকানা কি জানো? তাহলে আমি নিজে তোমাকে ওর হাতে তুলে দিব। তোকে এত কষ্ট করতে হবে না, যখন আমার সময় হবে তখন আমি নিজেই চলে যাব। এই বলে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে আকাশ বিছানায় বসে মুচকি মুচকি হাসছে। এই হাসির মানে সবাই বুঝবে, কিন্তু কিন্তু একটা সময় এসে যখন সবটা জানানো হবে তখন আপনারা বুঝতে পারবেন। অন্যদিকে ডেভিল আর রিয়াজ তো টাকা নিয়ে কোথায় হারিয়ে গেল, ওদের খুঁজে আর পাওয়া যায়নি। তবে চিন্তা করবে না, ওদের মরার সময় হলে ওরা নিজেরাই বেরিয়ে আসবে। ইরা বের হয়ে দেখে আকাশ মোবাইলে কি যেন দেখতে থাকে। সেদিকে ইরা খেয়াল না করে রেডি হতে থাকে, কিন্তু ইরা এটা ভুলে গেছে আকাশ যে রুমে ছিল। সেই জন্য ইরা ড্রেস চেঞ্জ করে এদিকে আকাশ সবটা দেখে নেয়, কিন্তু ইরাকে বুঝতে দেয়নি। এদিকে ইরা রেডি হয়ে পেছনে তাকিয়ে আকাশকে দেখে রীতিমতো ভ্যাবাচেকা খেয়ে যায়। এ কি, তুই এখানে? রুম থেকে তখন বের হসনি? আমি তো এখানেই ছিলাম, তাছাড়া তুমি নিজেই তো আমাকে যেতে বলোনি। আচ্ছা এটা বল, তুই কিছু দেখিসনি তো? কিছু কি দেখার কথা ছিল? কথাটা শুনে ইরা কিছুটা স্বস্তি পেল। এদিকে ইরা মিটিংয়ে যায়, ওখানে কিছু ফাইল দিবে, ওই ফাইল আনার জন্য নিচে যায়। এইদিকে আকাশ নিজের মনে নিজেই হাসতে থাকে। কিছুক্ষণ পরে আকাশ নিচে আসে, তখন ইরা বের হয়, কিন্তু আকাশ যখন ইরার কাছে যাবে তখন কিছু সিকিউরিটি আকাশকে দাঁড় করায়। এটা ইরা লক্ষ্য করে ওইদিকে আসতে থাকে। এই আকাশের বাচ্চা আবার এখানে কেন আসলো? ওই সিকিউরিটিদের যদি বলে দেয় আমি ওর বউ হই, তাহলে তো আমার প্রেস্টিজ পুরো পাংচার হয়ে যাবে। যে করেই হোক ওর মুখ আটকাতেই হবে আমাকে। এই জন্য দৌড়ে ওখানে এসে আকাশের সামনে এসে এই তো তুমি এসে গেছো, তা ওনাদের বলো আমি কে হই তোমার। তুই যে আমার অফিসের সাধারণ একজন কর্মচারী হোস, সেটা এভাবে বলার কি দরকার? কি বলছো এইসব? ঠিকই বলছি, এদিকে আয়। আকাশ ইরার পিছন পিছন চলে আসে। সমস্যাটা কি তোর? কই কি সমস্যা? তাহলে এভাবে ঢোল পিটিয়ে বলার কি দরকার? ঠিক আছে বলবো না, তা আমরা কবে যাব এখান থেকে? কালকে আমরা বের হব, কিন্তু তুই যদি আমার পিছনে আর আসিস, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। ঠিক আছে আসবো না। এইদিকে আকাশ বের হয়ে চলে আসে বাহিরে, ওখানে বসে আছে। ওইদিকে ইরা আর বাকি কাজগুলো করতে থাকে। এইদিকে এইকে স্যার ওকে কল দেয়। জি স্যার বলেন।
তুমি কোথায়? আমি তো এখনও। তোমাকে কালকেই হেডকোয়ার্টারে আসতে হবে, সেজন্য তুমি এখনই রওনা দাও। কেন স্যার, আর্জেন্ট কিছু হয়েছে নাকি? দরকার আছে। ঠিক আছে স্যার, আমি আসতেছি। এদিকে একে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে এসে বিমানে উঠে চলে আসে রাত 10টায়। একে হেডকোয়ার্টারে আসে। স্যার, আমাকে ডেকেছেন কেন? কি ব্যাপার? তোমাকে তো কাল আসতে বলেছিলাম আমি, কিন্তু তুমি তো এখনই চলে এসেছো। আপনি এমনভাবে ডেকেছেন, আমি তো ভেবেছিলাম কি না কি হয়ে গেছে। কালকে তো আমার এখানে শেষ দিন, সেজন্য তুমি ভালো করে রেডি হয়ে আসিও। ঠিক আছে স্যার। এখন এখন যখন চলে এসেছো তখন খাবার খেয়ে একসাথে চলে যাও বাসায়। ঠিক আছে স্যার। এদিকে একে তো ওর স্যারের সাথে খেতে থাকে। অন্যদিকে এরা রাতে যখন রুমে আসে তখন আকাশকে দেখতে পায়নি বলে কল যে দিবে তাও দিচ্ছে না। ভালোই হলো, আপদ বিদায় হয়েছে। কিন্তু কোথায় গেছে? কোনো কিছুই তো বলে যায়নি। সে যাকে আসলে আসলে আসবে, না আসলে নাই। আমি বরং ঘুমোই। এদিকে খাওয়া শেষ করে একে চলে যায় ওর বাসায়। অন্যদিকে রয় এজেন্সিতে আজকে ওদের স্যার বিদায় হবে, সেই জন্য একটা মিটিং ডেকেছে। তাই সব এজেন্ট এখানে উপস্থিত হয়। এরপর আপনাদের সবাইকে আমি যে কারণে ডেকেছি আপনারা সবাই জানেন। আমি এই এজেন্সি চালিয়েছি অনেক বছর হয়েছে, বর্তমানে আমি রিটায়ার্ড নিচ্ছি। সেজন্য আমি এই এজেন্সি সামনের দিকে চালিয়ে যাওয়ার জন্য নতুন কাউকে নিয়োগ দিব। এতদিন আপনারা আমার কথা শুনেছেন, আজ থেকে আপনারা আমার কথাগুলো যেমন মেনে চলবেন তেমনি ওর কথাগুলোও মেনে চলবেন। স্যার, কে সেই ব্যক্তি? আমি একের কথা বলতেছি। সত্যি আপনার নির্বাচন অনেক ভালো, আমরা সবাই অনেক খুশি হয়েছি, কিন্তু একের মুখটা তো আমরা এখনো কেউ দেখতে পারিনি। তা ওনাকে ডাকুন, আমরা একটু দেখি ওনাকে। একে, তুমি তাহলে উপরে আসো, আমি তোমার সাথে সবার পরিচয় করিয়ে দিই। কি ব্যাপার, তুই একা কেন? আমি গিয়েছিলাম একা, আর আসবো তো একাই। আকাশ তো তোর সাথে আসার কথা। সে আমি কি জানি। ও কি তোর সাথে দেখা করেনি? করেছিল দেখা, কিন্তু বাবা, ওর ব্যাপারে আমি কোনো কিছু শুনতে চাই না। তুমি এখন সরো, আমি রুমে যাব। ঠিক আছে। আকাশ, তুমি ইরার সাথে কেন আসোনি? আমার কাজ ছিল বলে আমি আসতে পারিনি। তবে বাবা, আমি আর অফিসে যাব না। অফিসে যাবে না কেন? কিছু সমস্যা থাকার কারণে অফিসে যাওয়া হবে না আমার। পুরো অফিস ইরা একা সামলাবে কি করে? সামলে নিতে পারবে, চিন্তা করবেন না। এই নিয়ে মাঝে মাঝে আমি সময় পেলে অফিসে এসে দেখে যাব। তোমার হঠাৎ কি হলো বলো তো? ইরা, তুই কি আকাশকে কিছু বলেছিস? ও আমাকে কিছু বলেনি। দেখলে তো আপু, আমি কিছুই বলিনি। তুমি শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছ। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। রাতে ওরা দুজনের রুমে যায়। তখন এরা অনেক রেগে আছে। ওই, তুই চাকরি কেন ছেড়েছিস? তুমি যেভাবে আমাকে অপমান করো সবার সামনে, এত কিছুর পরেও তোমার সাথে একই কোম্পানিতে চাকরি তো ভুলেও করব না। অফিস থেকে তো বেঁচে গেলি, কিন্তু বাসা থেকে বাঁচবি কি করে? আর কয়েকটা মাস অপেক্ষা করুন, আমি আপনার জীবন থেকেই বিদায় নিব। সেটা তো খুশির সংবাদ। তবে আমি যাওয়ার পরেই বুঝবেন। পারলে কালকেই আমার জীবন থেকে চলে যা। আমি চলে গেলে ওই ছেলেটার সাথে সুখী থাকবে তাহলে? কোন ছেলে? যে ছেলে তোমাকে কাশ্মীরে বাঁচিয়েছিল। তুমি কি করে জানো কাশ্মীরের ঘটনা? আমি তো শুনেছিলাম। তোমার তো কারোর মুখ থেকে শোনার কথা না। আমি এই কথাগুলো পরিবারেও এখনো পর্যন্ত বলিনি, তাহলে তুমি কিভাবে জানলে? বাকি রইল তানু আর রিমুর কথা, ওরা তো তোর কাছে কথাই বলে না। তাহলে কিভাবে কি? আমি তো বুঝতেছি না। তোমাকে বোঝানোর কোনো ইচ্ছে আমার নেই, তবে আমি সকালে বের হব, আর কখনো আসবো না এই বাসায়। এইদিকে অফিস বন্ধ থাকায় ইরা তো ঘুমাচ্ছে। অন্যদিকে আকাশ সবটা নিয়ে বের হবে। ইরার বাবা মা দুজনেই আকাশকে আটকায়। কি ব্যাপার আকাশ, তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি এখান থেকে। চলে যাচ্ছ মানে? ইরা কি তোমাকে কিছু বলেছে? না, তেমন কিছু বলেনি। তাহলে তুমি চলে কেন যাচ্ছ? সবটা জানার পরে আপনারা খুশি হবেন নাকি দুঃখ পাবেন সেটাই বুঝতে পারছি না। এরপর আকাশ ইরার বাবা মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ওনারা নিজেরাই বুঝতে পারছেন
আচ্ছা, আগে বলো সব কিছু, তারপর না হয় ডিসাইড করব। কিন্তু আসলে ওনারা খুশি হবে নাকি দুঃখ পাবে তা ওনারা কিছু সত্যি জেনে খুশি হয়। কিন্তু আকাশ ওনাদের কি কি বলেছে তা আপনারা পরে একটা সময় জানতে পারবেন। যখন সময় হবে তখন জানিয়ে দেব আপনাদের। কিন্তু তুমি চলে গেলে এখন ইরাকে কে দেখবে? চিন্তা করবেন না, তা আমি সামলে নিব। ঠিক আছে, সাবধানে থেকো তাহলে। ঠিক আছে, চলি তাহলে। কিন্তু ইরা সত্যিটা জানার পরে যদি কিছু বলে? তা তখন দেখা যাবে। আমি তাহলে আসি এখন। তবে চিন্তা করবেন না, আমি মাঝে মাঝে এসে দেখা করে যাব আপনাদের সাথে। ঠিক আছে, আসিও তাহলে। এইদিকে আকাশ তো চলে যায়। অন্যদিকে কিছুক্ষণ পরে ইরা নেমে আকাশকে দেখতে পাচ্ছে না বলে ওর বাবা মাকে জিজ্ঞেস করে। কি ব্যাপার, আকাশ কি অফিসে যাবে না? ও চলে গেছে এই বাসা থেকে। চলে গেল কেন? তুই যে ওর সাথে এরকম খারাপ ব্যবহার করিস, এত কিছু হয়ে গেল, ছেলেটা আমাদের একবারের জন্য বলেনি। সেই জন্য আজকে বলে চলে গেছে, তাই তো? হ্যাঁ, কিন্তু তুই কাজটা মোটেও ঠিক করিসনি। কি করব, আমি যে অন্য কাউকে ভালোবাসি। অন্য কাউকে যদি ভালোবাসিস তাহলে বিয়ের আগে কেন বললি না? আমি যাকে ভালোবাসতাম তার সম্পর্কে তো আমি কোনো কিছুই জানতাম না, তাহলে তোমাকে বলবো কি করে? বাহ, যাকে ভালোবাসিস তার সম্পর্কে কোনো কিছুই না জেনে তাকে ভালোবাসলি কি করে? ও তোমরা বুঝবে না, তাছাড়া আমি কয়েকদিনের ভিতরে ওকে পেয়ে যাব। তুই কি ভুলে গেছিস আমি বিয়ের সময় কি শর্ত দিয়েছিলাম? কিন্তু ওরকম শর্তের কোনো মানে কি হয়? হয়। তুই যদি আকাশকে ডিভোর্স দিস তাহলে পুরো সম্পত্তি তুই হারাবি। তা কি করে ভুলে গিয়েছিস? এদিকে বন্ধুরা, আপনারা তাহলে বুঝতে পেরেছেন তো কেন এরা চাইলেও আকাশকে ডিভোর্স দিতে পারছে না। এটাই ছিল মূল কারণ। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আকাশের সাথে ইরা যখন বিয়ে দিতে চেয়েছিল তখন ইরা আসে ওর বাবার কাছে। বাবা ডেকেছো আমাকে? তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি চাই আকাশের সাথে তোর বিয়ে দিতে। তোমার কি মাথা ঠিক আছে বাবা? যে ছেলে আমাদের কোম্পানির এত ক্ষতি করতে চায়, সে ছেলের সাথে তুমি আমার বিয়ে দিতে চাইছো? কোম্পানির ক্ষতিও করতে চাচ্ছে না, বরং তুই নিজেই ক্ষতি করে ওর উপরে তা চাপিয়ে দিয়েছিস। মানে কি বাবা? আমি সব কিছু জানি। সব কিছু জানো মানে? তুই নিজেই ফাইলগুলোতে ইচ্ছে করে ভুল করে রাখছিস, তারপর সে ভুল আকাশের উপর দেওয়ার চেষ্টা করিস। তুই কি ভেবেছিস আমি কোনো কিছুই জানি না? আকাশ আমাকে সব কিছু বলতো, তাও ছেলেটা কোনো রকম প্রতিবাদ পর্যন্ত করেনি। তাহলে দেখি সবটা তুমি জেনেই গিয়েছো। এতটুকু একটা কথা না, তা তো জানারই কথা। কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। ওই ছেলেকেই তোকে বিয়ে করতে হবে। যদি না করি তাহলে কি করবে শুনি? তাহলে আমি তোকে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করব। এরকম একটা কথা তুমি বলতে পারলে? পেয়েছি। এই কাগজে একটা সাইন করো। কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে তুই যদি আকাশকে বিয়ে না করিস তাহলে তুই আমার কোনো সম্পত্তি পাবি না। যদি আকাশের সাথে তোর বিয়ে হয় তাহলে আমার সম্পত্তির অর্ধেক মালিক হবি তুই, বাকিটুকুর মালিক হবে আকাশ। যদি বিয়ের পর তুই ওকে ডিভোর্স দিয়ে দিস তাহলে তুই আবার ওর সম্পত্তি হারাবি। যদি আকাশ নিজে আমাকে ডিভোর্স দেয় তাহলে তুই আগের মতো সবটা পাবি। ঠিক আছে, আমি রাজি। এই কাগজে তাহলে সাইন করে দে। এরপর কাগজে সাইন করে দেয়। এরপর ইরার বাবা আকাশের সাথে ইরার বিয়ে দেওয়ার প্রস্তুতি নিতে থাকে। বিয়ের পর আকাশের সাথে এমন আচরণ করব আমি, ও নিজেই আমাকে ডিভোর্স দিবে। অনেক শখ হয়েছে ওর আমাকে বিয়ে করার, এবার ওর শখ আমি মাটিতে মিশিয়ে দিব। এদিকে এরপর তো ওদের বিয়ে দিয়ে দিল। এর পরের কাহিনী তো আপনারা জানেনই। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমানে ইরা অফিসে আছে। কিছুক্ষণ পরে তানু আর রিমো আসে ওর সাথে দেখা করার জন্য। কি রে, কি শুনলাম এগুলো? কই, কি শুনলি? তুই যেখানে গিয়েছিস সেখানে নাকি ঝামেলা হয়েছে। আর ওই ঝামেলায় এসে আমি ওকে খুঁজে পেয়েছি। কাকে খুঁজে পেয়েছিস? কাশ্মীরের যে ছেলেটা আমাকে বাঁচিয়েছে, ওই গতকাল আমাকে বাঁচালো। কি বলিস, সত্যি নাকি?
হুম, সত্যি। তবে এবার আমি ওকে আমার করেই পাবো। কিন্তু আকাশকে কি করবি? আকাশ কি ওই ছেলের কাছে টিকতে পারবে নাকি? তা ঠিক বলেছিস। তা আকাশকে যে দেখছি না, কোথাও গেছে? চলে গেছে আমাদের কোম্পানি ছেড়ে। তাহলে এখন সব সম্পত্তি তোর? হ্যাঁ, এবার শুধু ওকে ফিরে পেলে সব ঠিক হয়ে যাবে। সেটাই। এদিকে আকাশ কোথায় গিয়েছে, কি করতেছে তা এখন আপনাদের জেনে কাজ নেই। যখন প্রয়োজন হবে তখনই আপনাদের সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে 10 দিন পরে। স্যার, আপনাকে কিছু কথার বলার ছিল। কি কথা বলো? একটা গোপন তথ্য পেয়েছি। কি তথ্য? কাশ্মীরে নাকি আবারও যুদ্ধ চলছে, এই আর নতুন কি? কিন্তু যুদ্ধের পিছনে আবারও নারী পাচার হচ্ছে। তাহলে টিম রেডি করো বের হওয়ার জন্য। স্যার, আমি তাহলে এজেন্ট নিয়ে বের হলাম। আরে আমি যাবো তো সাথে করে। না স্যার, আপনি চাইলে এখন সরাসরি কোনো মিশন বা অ্যাকশনে মাঠে নামতে পারবেন না। তাছাড়া আপনি ওখানে গেলে ওই দিকটার তো খোঁজ নিতে হবে আপনাকে। ঠিক আছে, যাও তোমরা। আর যাওয়ার আগে আবিরকে আমার রুমে পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার, তাই হবে। কিছুক্ষণ পরে আবির আসে, এসে কথা বলতে থাকে। ওদের কি কি অস্ত্র নিয়ে যেতে হবে সেসব বিয়ে কথা বলতে থাকে। তুমি তাহলে এই লিস্টের যা যা আছে সব কিছু ওদের দিয়ে দাও। জি স্যার, কিন্তু আমি দিয়ে দেবো মানে? আমি কি যাব না সাথে? তুমি নতুন বিয়ে করেছো, সেই জন্য তোমাকে কিছু কিছু কাজ থেকে দূরে রাখা হবে। কিন্তু স্যার কেন? তোমার সাথে এখন একটা মেয়ের জীবন জড়িয়ে আছে, সেই জন্য যতদিন পর্যন্ত 3 মাস পূর্ণ না হবে ততদিন তোমাকে এইভাবে বের হতে দেওয়া যাবে না। 3 মাস পরে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। তাহলে এখন বেরিয়ে পড়ো। সেসব বিষয়ে কথা বলতে থাকে। এদিকে এরা বেরিয়ে পড়ে। অন্যদিকে কিছু অফিসার চলে যায় কাশ্মীরের দিকে। কিছু ঘন্টা পরে স্যার, আমরা তো পৌঁছে গেছি। তোমরা তাহলে নিজেদের অবস্থান ঠিক করে নাও, আর কী কী আপডেট আছে তা আমাকে জানাও। ঠিক আছে, জানাবো, কিন্তু এখন আমরা কোন দিকে যাব? আগেরবার যেমনটা করেছিলাম তেমনই করে তোমরা থাকবে, কোনোভাবেই কিন্তু বুঝতে দিবে না। তাছাড়া একটা কথা, আমরা লাস্টবার একটা জঙ্গলে গিয়েছিলাম, ওই জঙ্গলটা ভালো করে সার্চ করবে। ওখানে কিছু কিছু জায়গা ভালো করে দেখো, কোনো না কোনো কিছু তো খুঁজে পাবেই। ঠিক আছে স্যার, এখন তো সন্ধ্যা হলো, একটু পরই আমার বেরিয়ে পড়তে হবে। ঠিক আছে, আমাকে আপডেটে জানাতে থাকো। জি স্যার, তাই হবে। দিকে কিছুক্ষণ পরে এরা বেরিয়ে পড়ে। অন্যদিকে বাসায় এরা একা একা বোরিং হচ্ছে, সেই জন্য বারবার আকাশকে কল দিচ্ছে, কিন্তু কোনোভাবেই কল রিসিভ করছে না। সেই জন্য ইরা ওর বাবা মার কাছে আসে। মা, ও মা, কোথায় তুমি? আমি তো রান্নাঘরে, কিছু কি বলবি? বলছিলাম, আকাশ কি কল করেছিল তোমাদের? তা জেনে তুই কি করবি? আরে বলো, দরকার আছে। যোগাযোগ তো প্রতিদিনই হয়। আমার ব্যাপারে কিছু কি বলেছে? তোর ব্যাপারে কেন বলতে যাবে? কি বলো? কিছুই কি বলেনি? না তো। এদিকে ইরা তো চলে যায়। অন্যদিকে ইরার মা তখন মিটমিট করে হাসছে, কেননা ইরা হঠাৎ আকাশের খবর জিজ্ঞেস করাতে। ইরার মা নিজেও একটু অবাক হয়। অন্যদিকে স্যার, কোথায় আছেন? আমি আছি আমার মতো করে। ওই দিকের কি খবর? এখানে তো মেয়ে পাইনি, কিন্তু কিছু রুম পেয়েছি মাটির নিচে। ওখানে কিছু পেয়েছ? এই রুমে কিছু ডকুমেন্টস পেয়েছি, সাথে একটা ম্যাপ, এর মধ্যে কিছু চিহ্ন দেওয়া। আমাদের মনে হয় এই চিহ্ন দেওয়া জায়গায় এলে কিছু একটা আমরা বুঝে নিতে পারবো। তাহলে যাও ওখানে। জি স্যার, যাচ্ছি। এইদিকে রুমে বসে আছে। 1 ঘন্টা পরে অফিসার আবারও কল দেয়। ওকে স্যার। এইদিকে ওরা সবটা দেখতে থাকে। মোটামুটি ওরা কিছু খুঁজে পাচ্ছে না, সেই জন্য ওখান থেকে চলে আসার জন্য বলতে থাকে। এদিকে আকাশ কোথায় আছে তার খোঁজ খবর শুধু ইরার বাবা মা আর নীলিমা জানে। সে যাক গিয়ে, আপনারা এই বিষয়ে পরেও জানতে পারবেন। এখন আপাতত রয় এজেন্সি কি হচ্ছে তা শুনে আসি। এদিকে আবির আসে। স্যার, আমাকে যেতে হবে বাসায়, কিছু কাজ আছে আমার। এখনও তো অফিস সময় শেষ হয়নি, তাহলে কেন যাবে? আমাকে যেতে হবে, আমাদের বাসায় নাকি একটা মেয়ে এসেছে আর আমাকে খুঁজতেছে। এইদিকে নীলিমা তো কান্না করতেছে ওই মেয়েকে দেখে। কান্না কেন করবে? ওই যে সন্দেহ।
কী নিয়ে সন্দেহ? নীলিমা ভাবতেছে ওই মেয়ের সাথে আমার চক্কর আছে, বাবা মাও তেমনটাই ভাবতেছে, সেজন্য আমাকে যেতে বলতেছে। ঠিক আছে যাও, তাহলে কি হয় না হয় আমাকে জানিয়ে দিও সবটা। ঠিক আছে, জানাবো সবটা। এদিকে আবির চলে আসে বাসায়, এসে দেখে ইরা বসে আছে। কি ব্যাপার ভাবি, তুমি এখানে কেন? ভাবি মানে কার ভাবি? নীলিমাও তুমি বুঝবে না। আমি এখানে। তা আকাশ কোথায়? তা আমি কি করে বলবো? তুমি জানো না মানে? সত্যি আমি জানি না আকাশ কোথায়। মিথ্যা বলবে না, আমি জানি আকাশ তোমাদের সাথেই থাকে। কোথায় আছে? বের করো ওকে। বিশ্বাস করুন আমি জানি না। আবির, উনি আকাশ ভাইয়াকে কেন খুঁজতেছে? তা আমি কি জানি? উনি কে হয়? আকাশের বউ হয়। সত্যি বলছো তুমি? আমি কেন মিথ্যে বলতে যাব তোমার কাছে? এই যে মেয়েটার থেকে বাঁচার জন্য। তেমনটা না, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে তুমি ওনাকে জিজ্ঞেস করো। এই যে আপনি সত্যি করে বলেন। আমি তো এসেছি আকাশকে খুঁজতে। তা তুমি কে? আমি নীলিমা রহমান। কিন্তু ভাইয়াকে কেন খুঁজতেছেন? অনেক দিন হলো ও আমার সাথে থাকছে না, সেজন্য ওকে খোঁজার জন্য এসেছিলাম। কিন্তু এখানে এসে তো দেখছি ও নেই। ভাইয়া মাঝে মাঝে আমাকে কল দেয়, কিন্তু কোথায় আছে কি করতেছে এগুলো কোনো কিছুই বলেনি। তাহলে আমাকে রেখে বাকি সবাইকে কল দেয়? তুমি ভাইয়ার সাথে যে আচরণ করেছো এতগুলো মাস ধরে, তাহলে ভাইয়া কেন তোমার খবর নিবে বলো তো? আমি কি এমন করলাম? এত কিছু করার পরেও বলেছো কি করেছো? এমন আচরণ করতে একজন অপরিচিত মানুষের সাথেও কেউ এরকম আচরণ করতো না। সেটা তো ভুলে হয়ে গেছে। এটা কি ভুল বলে না? মানলাম ভাইয়ার নিজের বলতে কিছুই নেই, তাই বলে সম্পত্তির জন্য এরকম আচরণ করে কেউ নিজের স্বামীর সাথে? তোমাকে না দেখলে তো বুঝতেই পারতাম না। জানি আমি। এখন যাই বলি না কেন, যাই করি না কেন, আমাকে তোমরা কোনোভাবেই মাফ করবে না। তোমার এই কান্নার মাঝেও যে অনেক কিছু লুকিয়ে আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তুমি কি ভেবেছ এত কিছু করেও তুমি এভাবে পার পেয়ে যাবে? তাছাড়া তুমি তো চেয়েছিলে ডিভোর্স, সাথে সব সম্পত্তি চেয়েছিলে। আমি ভাইয়াকে বলে দেবো তোমাকে যেন ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তাছাড়া ভাইয়া যদি তোমাকে ডিভোর্স দেয় তাহলে তুমি তোমার সব কিছু ফিরে পাবে, তারপর তুমি তোমার মতো করে থাকতে পারবে। এমন করে বলো না, আমি যে আর শুনতে পাচ্ছি না। যদি এখন শুনতে খারাপ লাগে তাহলে বুঝে দেখো তুমি যা যা করেছো তা শুনতে কেমন লাগতো। আমার মনে হয় ইরা তোমার এখানে থেকে চলে যাওয়ার দরকার। তুমি এখানে যত থাকবে ততই তোমার সময় নষ্ট হবে। আমি কি করলে আমাকে আকাশ ওর কাছে টেনে নিবে? তা আমি জানি না, তবে ভাইয়া যেদিন তোমার সামনে আসবে তুমি সেই দিনে ভাইয়াকে জিজ্ঞাসা করে নিবে। কিন্তু ও আসবে কবে? এতগুলো মাস ভাইয়া তোমার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করছি, এবার তুমিও ভাইয়ার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকো। ঠিক আছে, আমিও ওর জন্য অপেক্ষা করব। এদিকে ইরা তো চলে গেল, এইদিকে নীলিমা আর আবির বসে আছে। ওর হঠাৎ কি হলো? কোথায় কি হলো? এই যে 2 দিন আগেও তো ভাইয়াকে দেখতে পেত না, কিন্তু গতকাল বা আজকে হঠাৎ কি এমন হলো যে ভাইয়ার জন্য এরকম আকুল হয়ে গেছো? আমি নিজেও তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি ভাইয়াকে সবটা জানাচ্ছি। এই বলে নীলিমা আকাশকে কল দিয়ে সবটা বলে। সবটা শুনে আকাশ কল কেটে দেয়। কি বলেছে? আমি যা বলেছি তাই শুনেছি, কিন্তু কোনো কথা না বলে কল কেটে দিল। এবার বাকিটা ওরা বুঝে নিক। শেষমেশ ভাইয়া আর এরা এক হবে তো? সেসব তো আকাশের উপরে নির্ভর করে। তাও ঠিক। তা তুমি কেন চলে আসলে? তুমি তো আসতে বলেছো, সেজন্য আমি এসেছি। এখন তো কাজ শেষ, তাহলে এখন ফিরে যাও। ঠিক আছে, যাচ্ছি আমি। আবির আবার ফিরে আসে এজেন্সিতে। আবিরকে দেখে কি ব্যাপার, ফিরে এলেছে? নীলিমা তো পাঠিয়ে দিয়েছে। তা এখন ডিসিশন কি নিয়েছিস? মিস্টার আবির, এটা এজেন্সি, এটা হয়তো আপনি ভুলে গেছেন। সরি স্যার, আর এরকম ভুল হবে না। যান এখন নিজের কাছে, আর আমাকে সার্ভার রুম থেকে একজন অফিসারকে আমার রুমে পাঠিয়ে দেন। জি স্যার, পাঠাচ্ছি। একটু পরে একজন অফিসার আছে। আমাকে ডেকেছেন স্যার? ডেকেছে। একটু পরে একটা অপারেশন হবে, আমি ওই অপারেশন লাইভ দেখতে চাই। এজেন্টের সাথে কথা বলে লাইভ দেখার অ্যারেঞ্জমেন্ট করো। জি স্যার, আমাকে একটু সময় দিন, আমি এজেন্টদের সাথে কথা বলে সবটা ঠিক করে আপনাকে জানাতেছি। আপনাকে
আপনার কাছে আসতাছি। ঠিক আছে, যাও তাহলে। 10 মিনিট পরে একে চলে আসে, এসে কাশ্মীর এজেন্টের সাথে কথা বলতে থাকে। তোমরা প্রস্তুত তো? জি, আমরা প্রস্তুত। আমি তোমাদের ওপরে নজর রাখবো ওপর থেকে। তোমাদের যেভাবে আমি বলবো তোমরা ঠিক সেভাবেই কাজ করে যেও। জি স্যার, তাই হবে। তোমরা এবার সামনের দিকে এগোতে থাকো। আমি যখন হামলা করতে বলবো তখনই হামলা করো। এদিকে ওরা এগোতে থাকে। কিছু দূর পরে একে একটা বাড়ি দেখতে পায়, তাও গাছের আড়ালে। তোমাদের সামনে একটা বাড়ি আছে, ওই বাড়ির আশেপাশে 6 জন লোক দাঁড়িয়ে আছে। দূর থেকে ওদের গুলি করবে, এরপর ওদের ওখান থেকে সরিয়ে ফেলবে। তবে একটা কথা, কোনোভাবেই যেন ভেতরে থাকা লোকেরা না জানতে পারে। জি স্যার। এরপর ওরা ওই 6 জনকে গুলি করে, এতে 6 জন মারা যায়। এরপর ওরা একে নির্দেশে যেতে চাইবে, তখনই একে ওদের বাধা দেয়। কেননা একে নিজে আগে দেখবে ভেতরে কেউ আছে কিনা, তারপর এজেন্টদের পাঠাবে। তোমরা একটু অপেক্ষা করো, আমি ভেতরটা দেখে নিই। ঠিক আছে স্যার। ভেতরটা দেখতে থাকে। দেখতে দেখতে মোটামুটি অনেক কিছুই চোখে পড়ে, তবে ভেতরে কোনো লোককে খুঁজে পাচ্ছে না। ভেতরে 3টা রুম আছে। ওই 3টা রুমের মধ্যে একটা রুমে কিছু হাতিয়ার আছে, আরেকটা রুমে খাবার খাওয়ার জন্য কিছু জিনিসপত্র, অন্য রুমটা খালি। তাহলে কি মেয়ে নেই এখানে? সেটাই তো দেখতেছি, কোনো মেয়ে নেই এখানে। এখন তাহলে কি করব? তোমরা হলোগ্রাম ইউজ করো তো? হলোগ্রাম কেন? তাহলে ভেতরে যদি কোনো গুপ্ত রুম থেকে থাকে তা তোমরা সহজে বুঝতে পারবে। সরি। এদিকে কিছুক্ষণ পরে ওরা হলোগ্রাম দিয়ে বাকি সবটা দেখতে থাকে। তখন ওদের নজরে আরো অনেক মানুষ পড়ে, কিন্তু ওদের রাখা হয়েছে মাটির নিচে আলাদা একটা রুমের মধ্যে। তোমরা তাহলে ভেতরে যাও। জি স্যার, যাচ্ছি আমরা। ওরা ভেতরে চলে আসে, এসে দেখে অনেকগুলো মেয়ে ওখানে আছে। তার সাথে ওখানে ডক্টরের মতো কিছু লোককে দেখে। ওদের বুঝতে বাকি রইল না যে এখানে কি হতো 1 বছর ধরে। এখানে তো মেয়েদের শরীরের বিভিন্ন অঙ্গ খুলে নেওয়া হতো ডাক্তার দ্বারা। এখন কি করব? ডক্টরদের মেরে ফেলো, আর বাকি মেয়েগুলোকে ওদের পরিবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। ডাক্তারের থেকে কোনো তথ্য পাবো আমরা? ওরা কিছুই জানে না, সেই জন্য ওদের থেকে কোনো তথ্যই পাবো না। জি স্যার, তাই করতাছি। ওদের তাহলে উপরে পাঠিয়ে দিচ্ছি। কথা মতো ওরা এই জায়গাটা ব্লাস্ট করে উড়িয়ে দেয়। এরপরের মেয়েগুলোকে পুলিশের কাছে হস্তান্তর করে যেন তাদের পরিবারে পৌঁছে দেওয়া হয়। অন্যদিকে বাস একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? কাশ্মীরে আমাদের একটা গোপন আস্তানা ছিল, ওখানে হামলা হয়েছিল। এই কাজটা কারা করেছে তা কি জানতে পেরেছিস? না বাস, কোনো তথ্য ওরা রাখেনি। ঠিক আছে, তুই এখন যা। এদিকে রিয়াজ আসে ডেভিলের কাছে, এসে ডেভিলকে সবটা বলে। কয়টা মেয়েকে নিয়ে গেছে? এই তো 10টা মেয়ে। তা এক একটাকে মেয়ের থেকে তো আমরা 1 কোটি করে অঙ্ক পেতাম, সবটাই লস হয়ে গেল। লস হয়েছে জানি, কিন্তু ওরা কোনো তথ্য পায়নি, এটাই অনেক ভালো হয়েছে। তাছাড়া কয়েকদিন আগে তো আমরা 40 কোটি টাকা নিয়েছি, ওইগুলো দিয়ে কয়েকটা মাস চলতে হবে। এইগুলো কামাতেও তো আমাদের জীবনটা চলে যাচ্ছিল। তা তো জানি, কিন্তু কি করব, রিস্ক তো নিতেই হবে। তাছাড়া আমাদের এই কাজে একটা ছেলেই বাধা দিচ্ছে। তুই বলতে চাইছিস সব জায়গায় ওই একটাই ছেলেই ছিল? জি বস, ওই ছেলেই ছিল। তাহলে তাহলে ওই ছেলের খোঁজ লাগাও। তা তো সম্ভব না। কেন সম্ভব নয়? ওই ছেলের মুখ তো দেখা দূরের কথা, ওর সম্পর্কে কোনো কিছু ঠিকমতো জানি না, তাহলে ওকে খুঁজবো কি করে? তাহলে ওই একটা ছেলের জন্য আমার সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ আমি কোনো কিছুই করতে পারছি না। কিছুদিন পরে আকাশ আসে রফিক চৌধুরীর সাথে দেখা করার জন্য। তখন ইরার মাও সাথে ছিল, ওনারা কথা বলতে থাকে। এদিকে ইরা তখন ওর রুমে ছিল, ঘুমের মধ্যে কারো কথা বলার আওয়াজ শুনতে পায়, সেই জন্য নিচে আসে দেখার জন্য। এসে যখন আকাশকে দেখে ইরা তো অনেক খুশি হয়ে যায়। এতগুলো দিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার? কি ব্যাপার, তোমার কান্না করার জন্য তো কোনো কারণ কিছুই দেখছি না।
সেটাই তো, তুই কেন কাঁদছিস? ইরা, কাঁদছিস কেন? কিছু তো বল। আকাশের সাথে আমার কিছু কথা আছে, যা বলার বল, আমরাও শুনি। তোমাদের সামনে বলা যাবে না। কেন, রুমে নিয়ে গিয়ে অপমান করবি নাকি? সে যাই করি, তোমাদের সামনে হবে না। যখন আমাকে যেতে হবে তখন আমি তো কারণ জানতেই পারি। তুমি যদি না আসো, আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। তুমি ভালো ছিলে কবে বলো তো? সেজন্যই তোমাকে বলছি রুমে আসার জন্য। আকাশ, তুমি তাহলে যাও। ইরা যখন এত করে বলতেছে তখন যাও ওর সাথে, শোনো কি বলে তোমাকে। আপনারা যখন বলতেছেন তখন যাই তাহলে। হুম, এসো। এরপর ইরা আকাশকে নিয়ে রুমে আসে, এসে আগে বিছানায় বসায়। একটা সত্যি কথা বলো তো, কীরকম সত্যি? বিয়ের পরে তুমি বলেছিলে 3-4 মাস পরে আমি বুঝতে পারবো। মনে পড়ে কি তোমার এখন? পড়েছে মনে। কেন, কি হয়েছে? তুমি কি করে পারলে আমার সাথে এরকমটা করতে? আমি কি করেছি? তুমি আমাকে প্রেগনেন্ট করে দিলে ওই রাতে। এই সব কি বলছো? কেন, বিশ্বাস হচ্ছে না তোমার? ওই রাতে তেমন কিছু হয়নি, শুধু এরপর আকাশ ওই রাতের ব্যাপারে ইরাকে সব বলতে থাকে। ইরাও সবটা শুনতে থাকে। শোনা শেষ হলে এবার তুমি বলো, সামান্য এইটুকু কাজে কেউ কি প্রেগনেন্ট হয়? হয় না তো। তাহলে তুমি হলে কি করে? সেটা তো তুমি জানো। ঘুমের মধ্যে আর কি কি করেছো, কি কি লুকিয়েছো, সেসব তো তুমি জানো, আমি জানি নাকি? বিশ্বাস করো, আমার যতটুকু মনে পড়ে এর বেশি কোনো কিছু হয়নি। তাহলে এই বাচ্চা কি আসমান থেকে এসেছে? ওখান থেকে বাচ্চা আসে নাকি? তাহলে এখন এই বাচ্চার দায়ভার কে নেবে? বাচ্চা যখন আমার, তখন দায়ভার তো আমাকেই নিতে হবে। তাহলে এখন তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে? কি হবে তুমি বলো? আমার কাছাকাছি থেকে আমার আর বাচ্চার দেখাশোনা করা, আমাকে কাছে রেখে ভালোবাসা। তার জন্য কি আমাকে এখানেই থাকতে হবে? এখানে না থেকে কোথায় থাকবে আর? আমি তাহলে এখন যাই, আমার সব নিয়ে আসি। তুমি যে পালিয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে শুনি? আমি কেন পালাবো? পালাতে চাইলে আসার কথা বলতাম নাকি? হতেও পারে এখান থেকে যাওয়ার পরে আর ফিরে আসবে না, তখন আমি একা একা বাচ্চা নিয়ে চলবো কি করে? ওই আমি এতটাও খারাপ না। কতটা খারাপ হলে বিয়ের 1 মাস না হতেই সুযোগ নিতে না? ওটা তো শুধু অ্যাক্সিডেন্ট, আমি তো জোর করিনি। নেশার ঘোরে আমি কি না কি বলেছি করেছি, তাই বলে তোমাকে সেসব শুনতে হবে? কি মুশকিলে পড়লাম, কথা শুনলেও বিপদ, না শুনলেও দেখি আরো বেশি বিপদ। আবিরকে বলো তোমার যা যা আছে সব কিছু যেন নিয়ে আসে। আমি কোথায় থাকি তা আবির জানে নাকি? তাছাড়া চাবি তো আমার সাথে। তাহলে তুমি ফিরে আসবে তো? আবার কান্নার কি হলো? তুমি না আসলে আমি এ বাচ্চা একা একা পালবো কি করে? চিন্তা করো না, আমি যাবো আর আসবো। আমাকে শুধু 2 ঘন্টা সময় দিলেই হবে। আমি যাওয়ার সময় বাবা মাকে এই খুশির সংবাদটা দিয়ে যাব। তাই না? ওনারা জানলে কি সমস্যা? বলবে বিয়ে না হতেও বাচ্চা নিয়ে নিয়েছি, তারপর সবাই জানে তোমার আর আমার সম্পর্ক ভালো না। যদি ওনারা বাচ্চার কথা শোনে তখন উল্টো আমাকেই সন্দেহ করবে। আরে তেমন কিছুই হবে না। ওনারা কেন মনে করবে এমনটা? বলবে যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না সেখানে বাচ্চা আসাটাকে ওনারা কি ভালো নজরে দেখবে? কিন্তু পরে তো জানতে পারবে। ততদিন তো তুমি আমার সাথেই থাকবে। আমার সাথে তুমি থাকলে ওনারা আর এ নিয়ে প্রশ্ন তুলবে না। ঠিক আছে, আমি তাহলে সবটা নিয়ে আসতেছি। এদিকে নিচে নেমে ইরার বাবা মাকে বলে আকাশ যে এখানেই থাকবে, ওনারাও খুশি হয়। এদিকে ইরাও খুশি হয়। তবে এখানে একটা প্যাচ আছে, যা আপনারা পরে জানতে পারবেন। আগে আকাশ ফিরে আসুক, তারপর জানতে পারবেন আকাশ যদিও ফিরে আসে ওদের মধ্যে কি ভালোবাসা তৈরি হবে নাকি অন্য কোনো চাল অপেক্ষা করতেছে, তা আপনারা পরে জানতে পারবেন। এদিকে 2 ঘন্টা পরে আকাশ ফিরে এলো। যাক, এসেছো তাহলে। তোমার পোশাকগুলো দাও, আমি সাজিয়ে রাখছি। আরে আমি পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। আরে তুমি আমার স্বামী, আমি থাকতে তুমি কেন এত কষ্ট করবে? দাও, আমি সব করে দিচ্ছি। কি ব্যাপার, হঠাৎ করে এত ভালো হলো কি করে? কোনো রহস্য লুকিয়ে নেই তো? নাকি বেবি প্রেগনেন্ট বলে চেঞ্জ হয়ে গিয়েছে? কি ভাবছো এরকম করে?
তেমন কিছুই না, আমি গোসলে যাব। এখন তো রাত 10টা বাজে। অনেক জার্নি আর এইগুলো গোছতেই তো সময় লেগে গেল। আচ্ছা যাও, কাল তোমার জন্য একটা স্পেশাল দিন আসতেছে। সেটা আবার কি? এখন তো বলা যাবে না, যখন আসবে তখনই বলবো। তুমি তাহলে গোসলে যাও, আমি তোমার খাবার নিয়ে উপরে আসতেছি। আজকে তোমাকে নিয়ে হাতে খাইয়ে দিব। আল্লাহ জানে আবার বিষ মিশিয়ে মেরে ফেলবে না তো? আরে তুমি যা ভাবছো সেগুলো কিছুই হবে না। তুমি কি করে জানো আমি কি ভাবছিলাম? তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি। আচ্ছা তুমি এখন যাও, আমি খাবার নিয়ে আসতেছি। এদিকে আকাশ যায় গোসলে, অন্যদিকে ইরা নিচে যায়। আকাশের পছন্দের অনেক কিছু রান্না করেছে, সেগুলো নিয়ে ওপরে আসে। এদিকে ইরার এমন পরিবর্তন দেখে ইরার বাবা মা দুজনে তো অবাক হয়ে তাকিয়ে আছে। কি ব্যাপার, তোমার মেয়ে হঠাৎ এত খাবার নিয়ে রুমে যাচ্ছে? হয়তো ওরা দুজন রুমের মধ্যে খাবার খাবে, সেই জন্য নিয়ে যাচ্ছে। ওদের ব্যাপারটা তুমি ওদেরকেই বুঝতে দাও। ঠিক আছে, তাহলে আমরাও খাওয়া শুরু করি। খাও। এদিকে আকাশের গোসল শেষ না হতেই ইরা খাবার এনে সাজিয়ে রাখে। আকাশ বের হয়ে এত খাবার দেখে অবাক। তার উপর সব খাবার আকাশের পছন্দের ছিল। এত খাবার কে খাবে? আমি আর তুমি খাবো। তাও তো বেশি হয়ে যাবে। মোটেও বেশি হবে না, তুমি বসো, আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিব। ঠিক আছে, খাইয়ে দাও। এদিকে ইরা খাইয়ে দিতে থাকে, সাথে নিজেও খেতে থাকে। ইরার এমন আদর আর যত্ন দেখে আকাশের চোখ দিয়ে পানি এসে যায়, যা ইরা খেয়াল করে। কাঁদছো কেন? ঝাল তো বেশি হয়নি, তাছাড়া তুমি তো ঝাল খেতে পারো। ও, তুমি বুঝবে না। সবই বুঝি আমি, এতটা অবুঝো নই। ও তাই নাকি? তা কি কি বলছো শুনি। এই যে যে কাজগুলো আমার কয়েক মাস আগে করার কথা ছিল, সেই কাজগুলো আমি এখন করছি, সেজন্য তোমার চোখে পানি। তাছাড়া কি করব, আমি একজনকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি আবার কাকে ভালোবাসলে? এরপর ইরা সবটা আকাশকে শোনায়। সবটা শুনে আচ্ছা, সে ছেলেও তো তোমাকে ভালোবাসে, যদি কখনো ফিরে আসে তখন কি করবে? আরে ধুর, কয়েকটা সপ্তাহ আগেই তো ওই ছেলেকে ভালোবাসার কথা বলেছি। তাছাড়া ওই ছেলের তো বউ আছে, সে কি নিজের বউকে রেখে আমার সাথে প্রেম করতে আসবে নাকি? কিন্তু ছেলেটা যে বললো সে আসবে। সে তো এসেছে। তাছাড়া আমি এই বাচ্চা নিয়ে আরেকটা ব্যাটার সাথে পালিয়ে যাওয়া তো ঠিক হবে না। সত্যি তো? আমি তো এটা ভেবেই দেখিনি। ভাবনার জন্য অনেক সময় পাবে তুমি, পরবর্তীতে ভেবে নিও। আচ্ছা, ওই ছেলে যদি কখনো তোমার সামনে এসে যদি বলে তোমাকে বিয়ে করতে চায়, তখন কি করবে? তুমি কি পাগল নাকি? আমি কেন পাগল হতে যাব? ওই ছেলে বিবাহিত, আমিও বিবাহিত, তাহলে কিভাবে সম্ভব হবে শুনি? বড়ই হয়েছো, কিন্তু মাথার মধ্যে বুদ্ধি হয়নি। ঠিকই বলেছ, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিরাও বউয়ের কাছ থেকে জ্ঞান নিতে হয়, সেখানে আমি নিলে আর কি ক্ষতি? প্রশংসা করলে নাকি খোঁচা মেরে কথা বললে? ধ্যাত, এত প্যাচ আমি বুঝি না। আমার পেট ভরে গেছে। পেট তো খালি। পেট কি দেখা যাচ্ছে নাকি? তুমি যে শুধু টাওয়াল পরে বসে আছো এতক্ষণ ধরে, তা কি ভুলে গেছো? সত্যি আমি ভুলে গেছি, আমি চেঞ্জ করে আসি। কোথাও তোমাকে উঠতে হবে না এখন, সেজন্য চুপচাপ বসে থাকো। তাই বলে এইভাবে বসে থাকবো? এভাবেই বসে থাকবে, কেননা 30 মিনিট ধরে এভাবেই বসে আছো, সেই হিসেবে আর 10 মিনিট বসে থাকলে কোনো ক্ষতিও হবে না। আরে কেউ দেখলে কি বলবে বলো তো? কিছুই বলবে না। বললাম তো আমার খাওয়া শেষ। তুমি যদি বিছানা থেকে একটুর জন্য দাঁড়াও, তাহলে আমি তোমার টাওয়াল একটা টান দিয়ে খুলে ফেলবো। তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? আগে ছিল, কিন্তু এখন নেই। তাছাড়া এখন এত লজ্জা দিয়ে কি করব শুনি? তুমি ছাড়া তো কেউ নেই ওই রুমে। সত্যি তুমি আর আমি ছাড়া কেউ তো নেই, তাহলে আর লেট কেন? এই যে মশাই, যেটা ভাবছেন সেটা কাল পাবেন, সেজন্য আজকে ভুলেও সেটা করার চেষ্টা করবেন না। কালকে কি শুনি? নতুন করে জীবন শুরু করব, সেজন্য সব কিছু প্রথম থেকে হবে। কালকে রুমটা সাজাবো ফুল দিয়ে, তুমি বর আর আমি বউ সাজবো। বুঝতে পেরেছি সবটা, তুমি এগুলো দিয়ে আসো, আমি ততক্ষণে রেডি হয়ে নিই। ঠিক আছে। কিছুক্ষণ পরে ইরা রুমে আসে, এসে দেখে আকাশ শুয়ে আছে সোফায়। কি ব্যাপার, তুমি সোফায় কেন?
সব কিছু কাল থেকেই শুরু করব, সেই জন্য আজকের রাতটা কোনোভাবে কাটিয়ে দিই। এত মাস পরে এত বুদ্ধি পাও কি করে? কিছু কিছু বুদ্ধি তৈরি করে নিতে হয়। সত্যি কি তাই? তবে আজকে আমি ছাদে ঘুমাবো। ছাদে কেন? রুমে থাকলে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হবে না, সেই জন্য। ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে। এদিকে আকাশ ছাদে চলে আসে, ওইদিকে ইরাও ঘুমিয়ে পড়ে। রাত তখন 1টা বাজে। হঠাৎ ইরা কারোর পায়ের হাঁটার আওয়াজ শুনতে পায়। কি ব্যাপার, এত রাতে এখানে কে আসবে? আকাশ তো ছাদে, ওর তো এর সময় এখানে আসার কোনো মানেই হয় না। তাহলে আর কে আসবে এখানে? একটু গিয়ে দেখতে হয়তো। সেই জন্য পা ছাড়ি করে বারান্দায় এসে একটা কালো পোশাক পরা লোককে দেখতে পায়। মুখটা ঢাকাই ছিল। চাঁদের আলোতে মুখটা কিছুটা বোঝা যাচ্ছে, তবে মুখটা ঢাকা থাকার কারণে কোনো কিছুই আর দেখা যাচ্ছে না। তাও এরা চোখের দিকে তাকিয়ে বুঝে যায়। আরে আপনি এখানে, তাও এই সময়ে? কি ব্যাপার? আমাকে দেখে তো একটু হলেও ভয় পাওয়ার কথা, কিন্তু ও তো কোনোভাবেই ভয় পাচ্ছে না। ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। কি ব্যাপার, কি ভাবছেন? ভাবছি আমি অসময়ে চলে আসিনি তো। একদম ঠিক সময়ে এসেছেন। আপনাকে তো একটা কথা বলাই হয়নি। কি কথা? আপনি তো জানেন আমি বিবাহিত। কিন্তু তোমার স্বামীর সাথে তো তোমার কোনো মনোমালিন্যতা নেই। এখন আমি ওকে অনেক ভালোবাসি, আর ও আমাকেও অনেক ভালোবাসে। এত তাড়াতাড়ি এত কিছু হলো কি করে? সব কিছু হুট করে হয়ে গেছে। তাছাড়া আপনি নিজেও বিবাহিত, সেজন্য আমার চিন্তা বাদ দিয়ে দিন। সব যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার হাজব্যান্ড সে কোথায়? তাকে তো দেখছি না। ও তো ছাদে গেল ঘুমোতে। সব কিছু ঠিক হয়ে থাকলে ছাদে কেন গেল? আসলে কাল থেকে আমরা নতুন জীবন শুরু করব। সেই জন্য আজকে আমরা নিজেদের মধ্যে সব রাগ অভিমান দূর করে দিয়েছি। কাল থেকে আমরা এক নতুন জীবন শুরু করব। কংগ্রাচুলেশনস। দোয়া করব নতুন জীবনে সুখী হন। অবশ্যই, তবে এরপর থেকে আর আসবেন না কখনো এখানে। যদি আমার হাজবেন্ড আমাকে কখনো দেখে তাহলে ও আমাকে সন্দেহ করবে, ভাববে আমি আপনার সাথে না থাক। আমি এ নিয়ে কথা বলতে চাই না, সেজন্য আপনি এখন যেতে পারেন। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কি দেখা করতে পারি আমরা? যদি আমার হাজবেন্ড সাথে থাকে তাহলে আমি অবশ্যই আসবো দেখা করতে। ওনাকে আনার কি প্রয়োজন? বারে, আমি ওনাকে এমনিতেও অনেক কষ্ট দিয়েছি। আমি চাই না এখন থেকে আমাদের মধ্যে আর কোনো ঝামেলা সৃষ্টি হোক। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। চলে যাবেন কি করে? সদর দরজা কি খুলে দিব? যেভাবে এসেছি সেভাবেই ফিরে যাব। সাবধানে যাবেন, পড়ে গিয়ে আবার হাত পা ভেঙে ফেলবেন না। তেমন কিছুই হবে না। সাবধানে যাবেন। এদিকে একে ওখান থেকে চলে যাওয়ার 10 মিনিট পরে এরা ঘুমিয়ে পড়ে। সকালে এরা ঘুম থেকে উঠে পানি নিয়ে ছাদে আসে। আকাশের ঘুম ভাঙার জন্য এসে দেখে ঘুমোচ্ছে, সেই জন্য মুখে পানি মেরে দেয়। এদিকে হঠাৎ এত পানির জন্য আকাশের ঘুম ভেঙে যায়। এইটা কি হলো? কোনটা কি হলো? আমার মুখে পানি কেন মারলে? আগে এটা বলো, কোন মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছিলে? একেই তো স্বপ্ন দেখছিলে, তার উপর মিটমিট করে হাসছিলে। সত্যি করে বলো, মেয়েটা কে ছিল? বিশ্বাস করো, আমি কোনো স্বপ্ন দেখিনি। তাহলে মিটমিট করে হাসছিলে কেন? তা তো জানি না, তবে বিশ্বাস করো আমি মোটেও হাসিনি। এবারের মতো তোমাকে ক্ষমা করেছি আমি। যাও এবার ফ্রেশ হয়ে নাস্তা করে এসো। তারপর ফুলের দোকানে যাবে। ওদের ডিজাইন দেখে কত টাকা লাগবে তার সব কিছু হিসেব করে অর্ডার দিয়ে চলে আসবে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এদিকে আকাশ ফ্রেশ হয়ে আসে, এরপর নাস্তা করে বেরিয়ে পড়ে ফুলের দোকানে। ওখানে ডিজাইন দেখে ফুল কিনে ওনাদের সাথে করে নিয়ে আসে। এদিকে ইরা ততক্ষণে ওর বাবা মাকে অফিসে পাঠিয়ে দেয়, কেননা এই সময় নতুন করে বাসর করবে। এই কথাটা যদি ওর মা বাবা জানে তাহলে লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়াবে। একটু পরে আকাশ লোক নিয়ে আসে, তাও দুপুর 3টা বাজে। এতক্ষণে আসার সময় হলো তোমার? কি করব বলো, ফুল জোগাড় করতেই তো সময় লেগে গেল। ঠিক আছে, ওনাদের বলো তাড়াতাড়ি করে রুমটা সাজিয়ে চলে যাওয়ার জন্য। বাবা মা কিন্তু কিছুই জানে না, এবং কি ওনাদের জানতেও দেওয়া যাবে না। ঠিক আছে, যাচ্ছি আমি ওনাদের নিয়ে। এদিকে আকাশ লোক নিয়ে রুমে আসে, তারপর ওই লোকগুলোকে ডিজাইন অনুযায়ী ফুল দিয়ে সাজাতে থাকে। মোটামুটি ওদের 3 ঘন্টা লেগে যায়।
বলতে গেলে সন্ধ্যার পর ওদের সাজানো শেষ হয়, এরপর ওদের টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। যেহেতু ওরা খেয়ে এসেছিল দুপুরে, তাই ওদের জন্য খাবারের ব্যবস্থা করেনি, তবে নাস্তা দেওয়া হয়েছিল। ওরা চলে যাওয়ার 1 ঘন্টা পরে ইরার বাবা মা আসে, এরপর ওনারা কথা বলতে থাকে। রাতে 10টায় ওনারা খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। এদিকে ইরা আর আকাশ রুমে চলে আসে। তুমি কি এরকমভাবে বাসর করবে নাকি? আরে না, আমি এখন শাড়ি পরবো, তুমি আমাকে সাজতে সাহায্য করবে। কারণ তোমার তো রেডি হতে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো, কিন্তু আমার তো 1.5 ঘন্টাও পার হয়ে যেতে পারে। সেই জন্য আমি রেডি হওয়ার পরে তুমি রেডি হবে। তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। একটা সত্যি কথা বলো তো, কি সত্যি? এর আগে কয়টা বিয়েকে তুমি শাড়ি পরিয়ে দিয়েছো? সত্যি করে বলো। বিশ্বাস করো, তুমি প্রথম। যদি আমি প্রথম হয়ে থাকি, তাহলে এত সুন্দর করে পারফেক্টভাবে কিভাবে পরালে? আমি তো জানি তুমি শাড়ি পরতে পারো না, সেই জন্য আমি ইউটিউব দেখে শিখে নিয়েছি। বাহ, তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি হয়েছে। ও আর কি, তা এখন কি আমি রেডি হব? হ্যাঁ, আমি ততক্ষণে দুধ নিয়ে আসছি। ঠিক আছে। এদিকে ইরা দুধে ইরানা মিশিয়ে দেয়। এবার কি মেশায় তা আপনারা পরেও জানতে পারবেন। এদিকে আকাশ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই নাও দুধ। সবটা কি আমি একা খাবো নাকি? তোমার জন্য এনেছি, তুমি একাই খাও। সত্যি করে বলো তো, কিছু মিশিয়ে দাও নি তো? মিশিয়েছি। কি মিশালে? এরপর ইরা আকাশকে কানে কানে এমন কিছু বলে, তা শুনে আকাশ কিছু যে বলবে তাও পারছে না, শুধু মিটমিট করে হাসছে। হাসছো কেন? না, এমনিতে ঠিক আছে, খাচ্ছি আমি। দুধ খাওয়া শেষ। এদিকে রাত 12টা 1 বাজে। ওরা দুজন দুজনের হাত ধরে শপথ করতে থাকে মৃত্যু পর্যন্ত ওরা আর কোনো রকমের ঝগড়া বা কেউ কাউকে ছেড়ে চলে যাবে না। এক কথায় স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝিগুলো দূর করে দেয় কিছুক্ষণ পরে। আজকে থেকে আমরা তাহলে নিজেদের নতুন জীবন শুরু করলাম। তোমাকে যে এতটা অবহেলা লাঞ্ছিত করেছি, সেসব নিয়ে কখনো কথা শুনিয়ে আমাকে কষ্ট দিবে না তো? তুমি শুধু আমার হয়ে থেকো, তাহলে দেখবে তোমার চোখে কখনো আমি পানি আসতে দিব না। সত্যি বলছো তো? সত্যি বলছি। এরপর শুরু হয় ওদের নতুন জীবনের পথ চলার। রাতের কাহিনী কেউ আবার জানতে চেয়ে বসবেন না, কেননা লাইট অফ ছিল বলে দেখতে পারিনি, সেই জন্য কিছু লিখতেও পারিনি। সকালবেলায় দুজনে গোসল করে নিচে এসে দেখে তানু আর রিমু বসে আছে ডাইনিং টেবিলের চেয়ারে। ওদের দেখে ইরা বড় সড়ো একটু অবাক হয়। তোরা এখানে কেন হঠাৎ করে? কয়েকদিন ধরে তোর কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না, তাই তোকে দেখার জন্য চলে আসলাম। কিন্তু তুই এত সকালে গোসল করেছিস, সাথে আকাশও, তার উপর দুজনে একই সাথে নিচে নেমে এলি, ব্যাপারটা কি বলো তো? এত কিছু জেনে তুই কি করবি বল? তোর বান্ধবী হয়ে আমরা এতটুকু তো জানতেই পারি। তোরা কি ভুলে গেছিস আকাশ আমার হাজবেন্ড হয়? কিন্তু তুইও তো ওকে ভালোবাসিস। আগে বাসতাম না, কিন্তু এখন তো বাসি। তুই কি সত্যি সিরিয়াস? সিরিয়াস না হলে কি এরকমভাবে বলতাম নাকি কথাগুলো? সেটাও ঠিক। আমরা দুজনে আবিরের বাসায় যাব আজকে। তোমার বাবা মা? বাসা খালি রেখে তো ওনারা যাবে না। ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে। তা তোরাও কি সাথে করে যাবি? আমাদের কোনো ইচ্ছে নেই যাওয়ার, তোরা যেতে পারিস। ঠিক আছে, এসেছিস যখন নাস্তা করে যা। আমরা খেয়ে এসেছি, ভেবেছিলাম তোকে নিয়ে একটু ঘুরতে যাব, তাও তো হলো না। ও কিছু না, অন্য একটা দিন। ঠিক আছে। ওরা নাস্তা করে। ইরা ওর বাবা মার সাথে কথা বললে বেরিয়ে পড়ে। এদিকে নীলিমা তো অনেক খুশি, কেননা শেষ পর্যন্ত ওর ভাই তার ভালোবাসার মানুষটার ভালোবাসা পেয়েছে। সত্যি ভাইয়া, আমার তো বিশ্বাসই হচ্ছে না হীরা তোমাকে মেনে নিয়েছে। আমার তো নিজেরও বিশ্বাস হচ্ছে না এখন পর্যন্ত। এরা ভাবি, এই চমৎকার কি করে হলো? ওটা সিক্রেট, বলা যাবে না এখন। বসো ভাইয়া, আমি তোমাদের জন্য নাস্তা করে আনতেছি। আমরা তো খেয়েই রওনা দিলাম। তাহলে ফল খাও, দুপুরে এখানে খেয়ে তারপর না হয় বাসায় যেও। ঠিক আছে, তুই তাহলে খাবার রান্না কর। ঠিক আছে ভাইয়া। নীলিমা চলো, আমি তোমাকে সাহায্য করছি। ঠিক আছে, চলো তাহলে। এরা তো চলে গেল রান্নাঘরে। এইদিকে আবির বাসায় নেই, সেই জন্য ওকে কল দিয়ে জানতে পারে ও কাজে ব্যস্ত, সেই জন্য বসে আছে। একটা কল আসে, তাই বেরিয়ে যেতে চাইবে, তখনই
কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? একটু বাইরে যাব, কাজ আছে। এখন আবার কি কাজ থাকবে তোমার? আরে আমি কাজ শেষ করে একসাথে আবিরকে নিয়ে ফিরবো। আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। এদিকে ইরা আর নীলিমা রান্না করতে ব্যস্ত। অন্যদিকে এই ফলে থাকা ব্যক্তিগুলোকে আপনি চিনতে পেরেছেন? এদের তো ওই কাশ্মীর আর ওই আটাকের সময় দেখেছে। ঠিক বলেছেন। এবার ওরা এমন একটা প্ল্যান করেছে যার জন্য আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে। নতুন করে ওরা কি করবে? আপনি ওদের প্রতিটি মিশন ফেল করে দিয়েছেন, সেজন্য ওরা আপনার পরিবারের উপর অ্যাটাক করতে পারে। তাহলে তো মনে হচ্ছে আমাকে অনেক সাবধানে থাকতে হবে। তেমনই কিছু। তবে ওরা ঠিকানা যে কি করে পেলো ওটাই বুঝতেছি না। ওদের কেউ ঠিকানা কি দিয়েছে নাকি ওরা নিজেরাই খুঁজে নিয়েছে? আপনাকে কি করে খুঁজে পাবে ওরা? কারণ আছে, আমার চেহারা একটা জায়গায় দেখানো হয়েছিল। যদি ওই জায়গা থেকে ওরা ছবি নিয়ে নেয় তাহলে খুঁটিনাটি তথ্য ওরাও জোগাড় করতে পারবে। এটা অবশ্যই ঠিক বলেছেন, কিন্তু আমরা এখন কি করব? আমিও দেখতে চাই ওরা কোন পর্যন্ত যেতে পারে। আমি তাহলে গেলাম, তুমিও চলে যেও বাসায়। জি স্যার, চলে আসবো। এদিকে আবির বের হয়ে আকাশকে কল দেয়। এরপর ওরা দুজনে একত্রিত হয়ে চলে আসে বাসায়। এদিকে ততক্ষণে ওদের দুজনের রান্না শেষ। আবি, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি সবার জন্য খাবার দিতেছি। ঠিক আছে। কিছুক্ষণ পরে ইরা, নীলিমা, আকাশ, আবির সাথে ওর বাবা মা ওনারা একসাথে খেতে বসে। খাওয়া শেষ হলে সন্ধ্যার আগেই চলে আসে ওরা আবার বাসায়। এত তাড়াতাড়ি চলে আসলে কেন? কারণ ছিল। আচ্ছা, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? কালকের পর থেকে তুমি কোথাও যদি যাও আমাকে বলে যাবে। কিছু কি হয়েছে? মানে আমি তো বাড়ির বাইরেও যাই না, তাহলে তুমি কি আমাকে কোনো কারণে? কোনো কারণে কি? কোনো কারণ বলতে তুমি কি সন্দেহ করো আমাকে? ব্যাপারটা সেগুলো কিছুই না। তাহলে কি? আকাশ এরপর ইরাকে কিছু কথা বানিয়ে বানিয়ে বলে যেন ইরা সেগুলো বিশ্বাস করতে রাজি হয় এবং বাসায় থাকার চেষ্টা করে। এত কিছু হয়ে গেল? তাহলে আর বলছি আমি তাহলে আর বাইরে যাব না। ঠিক আছে, এই আংটি তুমি পরে নাও, তাহলে কোনো কিছু হলে আমি জানতে পারবো। ঠিক আছে। এভাবে দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায়। ইরা আকাশকে ছাড়া বাইরে যায় না, একা একা সব সময় আকাশের কথা মতো চলাফেরা করে। এক কথায় এই 3 মাসে ইরা আকাশকে এতটা ভালোবেসেছে যে অতীতে ইরা আকাশের সাথে কি করেছে তা ভুলে গিয়েছে। তবে আপনাদের তো বলাই হয়নি একটা কথা, তবে একটু পরে তা জানতে পারবেন, একটু পরে। আচ্ছা, আমি বাইরে যাচ্ছি। সাবধানে থেকো। আরে অফিসে আমার বিপদ হবে কি করে? তুমি যে অফিসের বাইরে আরও অন্য কিছু করো তা কিন্তু আমি জানি। অন্য কিছু বলতে? অনেক কিছুই তো করো। তুমি কি ভেবেছো সেসব খবর আমি রাখি না? বিশ্বাস করো, আমি কোনো মেয়ের সাথে তো দূরের কথা, মেয়েদের আমার রুমেই আসতে দিই না। সেসব আমি জানি, তা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি যাও এখন। এদিকে আকাশ চলে যাওয়ার 10 মিনিট পরে সবাই তো বেরিয়ে চলে গেছে, তা ওর পরিবারের সবাইকে মেরে ফেলবো নাকি? এত তাড়াতাড়ি তো ওদের মারলে চলবে না। তাছাড়া ওর পরিবারকে যদি আমরা মেরে ফেলি তাহলে তোকে কখনোই মারতে পারবো না। ওর প্রাণ ভোমরা হচ্ছে এখানে। যদি ওকে মেরে ফেলি আমরা তাহলে তো ওই পাগলের মতো আমাদের খুঁজে মরবে। আমি ঠিক বুঝলাম না বস। যদি ওই প্রাণ ভোমরাকে আমরা আটকে রাখি তাহলে তো ওই ছেলেটা আমাদের কথা শুনতে বাধ্য হবে। তাহলে আর লেট কেন, চলুন ওদের তুলে আনি। মোটামুটি আমাদের সাথে 20 জন লোক আছে, কিন্তু ওদের কোন আস্তানায় নিয়ে যাবেন? এত মাস ধরে যে আস্তানা তৈরি করেছি ওই আস্তানায় ওদের নিয়ে যাব। ঠিক আছে, চলুন বস। এরপর ওরা ভেতরে এসে কারো কোনো ক্ষতি না করে ইরার বাবা মা আর ইরাকে নিয়ে বেরিয়ে যেতে চাইবে, তখনই ওখানে নীলিমা চলে আসে। আপু, এরা কারা? তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বস, এটাকে ওর সাথে করে নিয়ে যাই, নয়তো আমাদের জন্য পরে বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি করে ওদের গাড়িতে ঢুকিয়ে নে। এরপর ওদের নিয়ে চলে আসে একটা জঙ্গলে। সেখানে একটা গুপ্ত দরজার ভেতর দিয়ে ওরা পাহাড়ের নিচে ঢুকে যায়। ওই শয়তান, আমাদের এখানে কেন এনেছিস? তোদের এখানে এনেছি তোর স্বামীকে শিক্ষা দিতে। তোর স্বামী আমাদের অনেক ক্ষতি করেছে,
তার ফল তোকে পেতেই হবে। প্লিজ আমাদের ছেড়ে দিন। নীলিমা, তুমি কোনো চিন্তা করো না। আকাশ এসে ওদের এমন মার মারবে ওরা সারা জীবন মনে রাখবে। আমরা তো ওটাই চাই, তোর স্বামী জানুক, আর এরপর থেকে আমাদের সাথে পাঙ্গা নেওয়ার ফল আমি ওকে বুঝিয়ে দেব। সরি, আবির হঠাৎ করে আসে একের কাছে। একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আবির এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ও এই কথা, এটা তো ব্যাপারই না। মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হও। কতজন লোক নিবে সাথে করে? শুধু আমি আর তুমি যাব, বাকি কাউকে লাগবে না। আমি তাহলে হাতিয়ার নিছি, কিন্তু ওখানে লোকজন অনেক বেশি। তাহলে 10 জন এজেন্ট সাথে করে নিয়ে নাও। সরি, এরপর ওরা বেরিয়ে পড়ে। এদিকে একে কিছু লোকেশন খুঁজতে থাকে, লোকেশন অনুযায়ী আসতে থাকে। এদিকে এরা যেখানে আছে সেখান থেকে হেলিকপ্টার হালকা হালকা শব্দ শোনা যাচ্ছে। এতেই ওরা বুঝে গেছে। একটু অপেক্ষা কর তোরা, এরপর আর কেউ বেঁচে ফিরতে পারবি না। মানে, আর হেলিকপ্টারের আওয়াজ আসছে কোথা থেকে? ওই ওই ওই, তোরা আশেপাশে চেক কর তাড়াতাড়ি। বস, ওরা তো ভিতরে চলে এসেছে। তাহলে তো এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে তবে সবাই নিজেদের পজিশন নিয়ে নাও। ইজ দ্যাট রেডি? এদিকে এরা তো পজিশন নিয়ে নেয়। অন্যদিকে ওরা পাহাড়ে নেমে রাস্তা খুঁজতে থাকে। এরপর ওরা হলোগ্রামের সাহায্যে রাস্তা খুঁজে পায়। এরপর রাস্তা ধরে ওরা ভেতরে আসতে থাকে। সামনে যাকেই পাচ্ছে তাকে সরাসরি মেরে ফেলছে। তখনই কি ব্যাপার, এত পুলিশ শব্দ কেন? বস, ওরা তো ভিতরে চলে এসেছে। তাড়াতাড়ি করে এদের মাথায় বন্দুক ধরে রাখ, কোনোভাবেই ওকে বাঁচতে দেওয়া যাবে না। এদিকে আবির আর বাকিরা ভেতরে এসে কয়েকজনকে মেরে ফেলে। এদিকে একে সামনে তাকিয়ে দেখে নীলিমা আর ইরার সাথে ওর পরিবার সবার মাথায় বন্দুক ধরে আছে। তুই যদি আর এক পা সামনে এগিয়ে আসিস তাহলে কিন্তু ওদের মেরে ফেলবো। কথাটা শুনে আবির দাঁড়িয়ে যায়, কেননা আবিরের বউ যে সামনে দাঁড়িয়ে আছে। এদিকে একে সামনে এগিয়ে যাচ্ছে সেই জন্য ডেভিল বারবার থামতে বলছে, কিন্তু তাও থামছে না। সেই জন্য ডেভিল গুলি করতে থাকে। 4 থেকে 5টা গুলি একের বুকে লাগে। এতে একে ওখানেই পড়ে যায়। এদিকে ইরা আকাশ বলে চিৎকার করে ওঠে। আকাশ বলে চিৎকার করাতে সবাই তো অবাকই হয়, সাথে আপনারাও অনেক অবাক হচ্ছেন, তাই না? তবে অবাক হওয়ারই কথা, কেননা গুলি খেয়েছে একে, কিন্তু ইরা আকাশ বলে চিৎকার করাতে আপনাদের মনেও অনেক প্রশ্ন জেগে উঠবে। তা আমি জানি। ইরা দৌড়ে এসে আকাশের মাথা ইরার কোলে রাখে। চোখ পেল আকাশ, তুমি আমাকে রেখে মারা যেতে পারো না। আপু, এখানে আকাশ ভাই আসবে কোথা থেকে? একে হচ্ছে আকাশ, আর ও একজন এজেন্টের প্রধান। এই কথা শুনে নীলিমা অবাক হয়, কেননা বাকিরা তো সবাই সবকিছু জানে। চোখ মেলো আকাশ, আমি যে তোমাকে ছাড়া একা একা বাঁচতে পারবো না। ও আর কখনো বেঁচে ফিরবে না, ওকে আমরা পরপারে পাঠিয়ে দিয়েছি। তা বস, বাকিদের বাঁচিয়ে রাখবেন কেন? ওদেরও মেরে ফেলি। কথাটা শুনে একে হাতে বন্দুক ছিল, তা দিয়ে ডেভিল আর রিয়াজকে মেরে ফেলে। আকাশকে এরকম ভাবে জীবিত দেখে সবাই তো অবাকই হয়। ততক্ষণে বাকি এজেন্টগুলো বাকিদেরও মেরে ফেলে। আকাশ জীবিত দেখে এরা তো ওখানেই জড়িয়ে ধরে। তুমি কি করে আমাকে চিনলে? তুমি কি আগে থেকেই জানতে? জানতাম, কিন্তু তার আগে এটা বলো, তোমার শরীরে গুলি লাগার পরেও তোমার কিছু হয়নি কেন? আমাদের প্রতিটা এজেন্টের শরীরে বুলেট প্রুফ জ্যাকেট আছে, সেই জন্য এরকম 10-12টা গুলি খেলেও আমাদের কিছু হয় না। কিন্তু তুমি কি করে আমার পরিচয় জানলে? সেদিন তুমি বাসা থেকে বের হয়ে আসার আগে বাবা মাকে তোমার ব্যাপারে বলেছিলে। ওই দিনে আমি জানতে পারলাম যে আমাকে অনেকবার বাঁচিয়েছে, যাকে আমি না দেখেই ভালোবেসেছিলাম, সে হচ্ছে তুমি। এরপর থেকে তোমাকে কত জায়গায় আমি খুঁজেছি, তার কোনো হিসেব নেই। এই জন্য এত চেঞ্জ হয়ে গেলে? তাছাড়া তুমি যে আমাকে একটা মিথ্যা বলেছো, সেটা তো সত্যি হতে চলেছে। কি, তুমি আগে থেকেই জানতে? চাবি যখন আমার কাছে, তখন সে তালা খুলবে কি করে? তাহলেও চিট করেছো আমার সাথে? সবই করেছি তোমার জন্য। আমার জন্য কেন? যেন আমি অবহেলিত একজন স্বামীর থেকে মুক্ত পেতে পারি। সেটা তো তুমি মুক্তি পেয়ে গিয়েছো অনেক মাস আগে। তাহলে বুঝলি তো একজন অবহেলিত স্বামীর মূল কীরকম হয়?
জানি, সেজন্যই তো তোমাকে অবহেলিত স্বামী থেকে মুক্তি দিয়ে দিয়েছি। কথাটা বলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। হয়তো এটাই ওদের বিজয় প্রাপ্তি। আপনারা আবার কেউ এরকম স্বামীদের অবহেলা করতে যাবেন না। গল্পটা কেমন হয়েছে তা জানাবেন। হ্যালো, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন হয়ে পাশে থাকুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।